আজ আমরা করব এবিটি এর টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের প্রথম যে স্কুলটা আছে আমরা সেই স্কুলটাই করব। ঠিক আছে, এটা পেজ নাম্বার 25, এটা কিন্তু পেজ নাম্বার 25। ঠিক আছে, আমরা এবিটিএ করছি, এবিটি এর পেজ নাম্বার 25 করছি, পেজ নাম্বার 25। ওকে, তো কি বলছে, প্রথম কোশ্চেন বলছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটা সঠিক সেটা লিখতে হবে। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসকে বলা হয় কি? অজৈব জ্বালানি, জৈব জ্বালানি, জীবাশ্ম জ্বালানি না পারমাণবিক জ্বালানি? উত্তর হবে জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, পি চাপ এবং টি তাপমাত্রায় ভি আয়তন হিলিয়াম গ্যাসের অণুর সংখ্যা এক্স হলে একই চাপ এবং তাপমাত্রায় 3V আয়তন অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা কত হবে? দেখো, এটা কিন্তু অ্যাভোগাড্রো সূত্রে অ্যাপ্লাই করেছে। অ্যাভোগাড্রো সূত্রে কী বলেছে, একই চাপ ও তাপমাত্রায় সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, অর্থাৎ গ্যাস যাই হোক না কেন তার আয়তনের উপর ডিপেন্ড করবে কিন্তু, অর্থাৎ ভি প্রপোর্শনাল। আমরা জানি যে ভি প্রপোর্শনাল কিন্তু এন হয়, অর্থাৎ ভি যদি বাড়ানো হয় তাহলে এনও বাড়বে। অর্থাৎ যদি আমার ভি আয়তন যদি হিলিয়াম গ্যাসের অণুর মধ্যে এক্সটি মানে অণুর সংখ্যা যদি এক্স হয়, তাহলে কিন্তু আমাদের 3V আয়তনে অক্সিজেন গ্যাস এর মধ্যে অণুর সংখ্যা কত হবে? 3x হবে। অর্থাৎ ওটাও এটা 3 গুণ ছিল, এটা কিন্তু 3V হয়েছে বলে এক্সটাও 3 গুণ হয়ে যাবে। ঠিক আছে, বলছে 4NH3 = 2N2 + 6H2। এই বিক্রিয়াটিতে এই যে NH3 এবং N2 এর STPতে আয়তনের অনুপাত কত হবে? দেখো, NH3 কটা আছে? 4টে আছে, আর এখানে N2 কটা আছে? 2টো আছে। যে NH3 4টে আছে মানে এর আয়তনের অনুপাত যদি আমি করি তাহলে সেটা এরকম হবে না? দেখো তো এরকম হয় কিনা। এই যে NH4 তাহলে 4 × 22.4, এর সঙ্গে অনুপাত করতে হবে 2 × 22.4। তো এখন যদি আমাদের এই 22.4 কেটে যায় তাহলে কত হচ্ছে? 4:2 মানে 2:1। বোঝা গেল? তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 2:1। 2:1 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে উষ্ণতা বৃদ্ধি করলে তরলের কে আয়তন এবং ঘনত্ব কমে, আয়তন ঘনত্ব বাড়ে, আয়তন বাড়ে ঘনত্ব কমে। তো উষ্ণতা বৃদ্ধি করলে তরলের কিন্তু আয়তন বাড়ে আর ঘনত্ব কিন্তু কমে। ঠিক আছে, 1.5 কোশ্চেন বলছে যে কোনো উত্তল লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে কী হচ্ছে? প্রতিবিম্ব তৈরি হচ্ছে। ঠিক আছে, দূরে সদ্বিম্ব গঠিত হয়। লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের বলতে হবে। তো খুব ভালো একটা প্রশ্ন। কি বলছে যে কোন উত্তল লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। অর্থাৎ আমি যদি দেখি দর্পণ থেকে, আমি যদি চিত্রটা আঁকি এমনভাবে হবে চিত্রটা, এই আমাদের দর্পণ আছে, দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে এখানে একটা বস্তু রাখা আছে এবং 30 সেন্টিমিটার দূরে আমার প্রতিবিম্ব তৈরি হয়েছে। অর্থাৎ এটাও 30 সেন্টিমিটার, এটাও 30 সেন্টিমিটার। তো বলছে এখানে এক্ষেত্রে কী বলছে, এক্ষেত্রে বলছে লেন্সের উত্তল লেন্সের ক্ষেত্রে বলেছে, লেন্সের ক্ষেত্রে আমরা জানি যে 2f দূরত্বে বস্তু রাখলে প্রতিবিম্ব কিন্তু 2f দূরত্বে তৈরি হয়, তাই তো? তার মানে এখানে 2f দূরত্ব নেই, এখানে এইটুকু দূরত্ব 2f তৈরি হবে নিশ্চয়ই। তাহলে 2f = আমরা 30 লিখতে পারি। 2f = যদি 30 হয় তাহলে f = কত হবে? 15 হবে। অর্থাৎ 15 সেন্টিমিটার হচ্ছে আমাদের এটার অ্যান্সার। ওকে, 15 সেন্টিমিটার হচ্ছে এটার অ্যান্সার হবে। তাহলে এখানে ফোকাস দৈর্ঘ্য বের করতে বলেছিল, এই হচ্ছে ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার হলো। বলছে কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার/সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে? চলো দেখা যাক। কোনো মাধ্যমে দেখো আমরা জানি মিউ = c/v, অর্থাৎ সি মানে কত? শূন্যস্থানে আলোর বেগ, যার মান 3 × 10⁸ মিটার/সেকেন্ড, এবং যে কোনো মাধ্যমে আলোর বেগ বলছে 2 × 10⁸ মিটার/সেকেন্ড, যেটা প্রশ্নে প্রদত্ত। তাহলে এটা যদি কেটে যায় তাহলে উত্তর কত হবে? 3/2 হচ্ছে না? তাহলে উত্তর কত হবে? 3/2। বলছে 50 HZ এসি লাইনের অভিমুখে কী করা হচ্ছে? অভিমুখ সেকেন্ডে কতবার পরিবর্তিত হয়? তো দেখে নাও, দেখে নাও এটা কি উত্তর হবে। বলছে একটা সম্পূর্ণ চক্রে তড়িৎ তার অভিমুখ 2বার পরিবর্তন করে। একটা সম্পূর্ণ চক্রে তড়িৎ তার অভিমুখ কবার পরিবর্তন করছে? 2বার কিন্তু পরিবর্তন করে। যেহেতু 1 সেকেন্ডে 50টি চক্র সম্পন্ন হয়, তাই অভিমুখ 50 × 2 100বার পরিবর্তন হবে। অর্থাৎ জিনিসটা এরকম, কিন্তু গ্রাফটা এরকম হয়। এই যে 1 সেকেন্ডে এই যে একবার দুবার, এই একবার পরিবর্তন করছে 1 সেকেন্ডের মধ্যে, আবার পরে 1 সেকেন্ডের মধ্যে 2বার পরিবর্তন হবে এসি কারেন্টের ক্ষেত্রে, তাই তো? 1 সেকেন্ডের মধ্যে কবার পরিবর্তন হয়? 2বার পরিবর্তন হলে 50 সেকেন্ডে মানে 50 যেহেতু কম্পাঙ্ক, তাহলে 1 সেকেন্ডে 50টি চক্র যদি সম্পন্ন করে, তাহলে বলছে 1 সেকেন্ডে 50টি চক্র সম্পন্ন হয় মানে কিন্তু 100 বার কিন্তু তার অভিমুখ পরিবর্তন করেছে সে। 50 × 100 বার সে তার অভিমুখ পরিবর্তন করেছে। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে
যে এই যে চিত্রটা দেওয়া আছে, এই চিত্রে বলছে এ আর বি প্রান্তের মধ্যে তুল্য রোধের মান কত হবে। তা দেখে নাও এ আর বি প্রান্তের মধ্যে তুল্য রোধ, এই যে চিত্র আঁকা আছে, এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত, তাই তো। এখানে 2 ওহম লাগানো আছে, এখানে 3 ওহম, এখানে 6 ওহম। দেখে নাও যে এই দুটো কিন্তু সমান্তরাল সমবায় আছে, তাই এই দুটো সমান্তরাল সমবায় যদি থাকে তাহলে 3 ওহম আর 6 ওহমের তুল্য রোধ কত হয়, 3 গুণ 6 বাই 3 প্লাস 6, 3 18/9, 18/9 মানে 2 ওহম। তাহলে এখানে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এখানে এটা 2 ওহম পাচ্ছি, এই দুটো রোধ তুলে দিয়ে এখানে যে তুল্য রোধটা পাবো তার মান 2 হবে। এখানে আছে কত, 2 ওহম, 2 আর 2 কত ওহম, 4 ওহম। তাহলে আলটিমেটলি তুল্য রোধ যেটা হচ্ছে সেটা কত হচ্ছে, 4 ওহম হচ্ছে। দেখো আমাদের পরের চিত্র কিন্তু এটার পরের চিত্র কিন্তু এটা হবে, অর্থাৎ এই 2 ওহমটা, এই 2 ওহম রাখলাম, আর এই দুটোকে আমরা তুলে দিয়ে তো এই দুটো যে তুল্য রোধ ছিল সেটাকে কিন্তু আমরা একটা রোধে পরিণত করেছি। সেটা কত হয়েছিল, 2 ওহম এসেছিল, 2 আর 2 এখন 4 ওহম এসছে। এটা কিন্তু শ্রেণীতে যুক্ত আছে, তাই দেখো এটা 4 ওহম, 2 আর 2 যোগ করে দিলাম, 4 ওহম হয়ে গেল। তো উত্তর কত হবে, এটা 4 ওহম হবে। বোঝা যাচ্ছে। নিচের কোনটি জীবাশ্মের বয়স নির্ণয় করতে ব্যবহার করা হয়। মনে রাখবে কার্বন 14 জীবাশ্মের বয়স নির্ণয় করতে ব্যবহার করা হয়। প্রদত্ত মৌলগুলির মধ্যে সবচেয়ে দুর্বল বিজারক কোনটি। মনে রাখবে সবচেয়ে দুর্বল বিজারক হিসাবে যদি সাজানো যায় তাহলে কিন্তু সবথেকে দুর্বল হচ্ছে লিথিয়াম, তার আগে সোডিয়াম, তার আগে পটাশিয়াম, তার আগে রুবিডিয়াম। ঠিক আছে, লিথিয়াম হচ্ছে সবচেয়ে বেশি দুর্বল। ঠিক আছে, বলছে নিচের কোন যৌগটিতে সমযোজী আয়নে উভয় প্রকার বন্ধন বর্তমান। মনে রাখবে CaCO3, CaCO3-র মধ্যে কিন্তু আয়নীয় এবং সমযোজী উভয় প্রকার বন্ধন কিন্তু বর্তমান। এছাড়াও আর কারা কারা আছে যাদের মধ্যে 2 প্রকার বন্ধন দেখা যায়, একটা হচ্ছে KCN, একটা হচ্ছে NaNO3। ঠিক আছে, এদের মধ্যেও কিন্তু আয়নীয় এবং সমযোজী 2 প্রকার বন্ধন দেখা যায়। বলছে তার পরের কোশ্চেন কি বলছে, দেখো পরের কোশ্চেন বলছে যে তড়িৎ বিশ্লেষণের সময় কি ঘটে। তড়িৎ বিশ্লেষণের সময় যেটা ঘটে সেটা হলো বলছে ক্যাথোডে জারণ অ্যানোডে বিজারণ ঘটে, উভয় তড়িৎদ্বারে জারণ উভয় তড়িৎদ্বারে বিজারণ, আর ক্যাথোডে বিজারণ অ্যানোডে জারণ ঘটে। উত্তর হবে প্রথমটা। ক্যাথোডে কী হবে, ক্যাথোডে জারণ আর অ্যানোডে কিন্তু বিজারণ ঘটে, ক্যাথোডের জারণ আর অ্যানোডে কিন্তু বিজারণ ঘটে। তারপরে বলছে কি, বলছে কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে যে দ্রবণের বর্ণ কী হবে। মনে রাখবে গাঢ় নীল বর্ণের হয়, গাঢ় নীল বর্ণের হয়। তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহার করা হয় কোনটি। মনে রাখবে এটা হচ্ছে তড়িৎ বিজারণ পদ্ধতি, তড়িৎ বিজারণ পদ্ধতি। তারপর বলছে কোনটি অ্যাসিটিলিনের ইউপ্যাক নাম। অ্যাসিটিলিনের ইউপ্যাক নাম হচ্ছে ইথাইন। কি নাম, ইথাইন। ওকে, বিভাগ খ কি বলছে, দেখো বিভাগ খ বলছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম কোশ্চেন বলছে যে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়। তো উত্তর লেখো বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার বলতে পারো, থার্মোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি দেখা যায়, থার্মোস্ফিয়ার। পরের কোশ্চেন বলছে যে বায়ুমণ্ডলের কোন স্তরে টেলিযোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। এটাও কিন্তু থার্মোস্ফিয়ার হবে। ঠিক আছে, এটাও কিন্তু থার্মোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন কি বলছে চলো দেখা যাক। নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে এই যে যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য। তো বলছে পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তি উৎসের নাম লেখো। পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তি উৎসের নাম লিখতে বলছে। তো পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তি উৎস হচ্ছে, একটা লিখতে পারি আমরা জলবিদ্যুৎ শক্তি লিখতে পারি। তা লেখো জলবিদ্যুৎ শক্তি, একটা হচ্ছে জলবিদ্যুৎ, আর একটা হচ্ছে সৌরশক্তি বা বায়ুশক্তি লেখা যেতে পারতো যে সৌরশক্তি। এটা হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। ঠিক আছে, তারপরে কী বলেছে যে বিবৃতির সত্য না মিথ্যা। বাস্তব গ্যাসগুলির অণুগুলির সসীম আয়তন আছে, এটি আদর্শ গ্যাস বিচ্যুতির একটি কারণ। এই যে লাইনটা বলেছে এটা নাকি আদর্শ গ্যাস বিচ্যুতির একটি কারণ, অবশ্যই সত্য, এটা কিন্তু অবশ্যই সত্য হবে। কোনো আদর্শ গ্যাসের জন্য 11.2 লিটার, কোনো আদর্শ গ্যাসের জন্য STBতে PV = RT শূন্যস্থান পূরণ করতে বলছে। তো আমরা জানি কি, আমরা জানি যে আমাদের কি জানতে চাইছে, দেখো আমাদের জানতে চাইছে যে 11.2 লিটারে N এর মান কত হবে সেটা। আমরা জানি 22.4 লিটার কোনো গ্যাস মানে 6.02 × 10⁻23T অণু, আমরা এটা জানি, তাই তো। তাহলে বলো এটাকে আমি যদি অর্ধেক করে দিই 11.2 লিটার হবে, তাহলে সেক্ষেত্রে অনুসংখ্যা কত হবে, এটার অর্ধেক হয়ে যাবে। তাহলে 3.011 × 10⁻23T এতটি কিন্তু অণু হবে। তাহলে শূন্যস্থানে এটা বসবে, শূন্যস্থানে কী বসবে তাহলে 3.011 × 10⁻23 RT। বোঝা গেল। তাহলে হচ্ছে এবার বলছে বয়লের সূত্র অনুযায়ী PV = V লেখচিত্র অঙ্কন করো। তা PV = V লেখচিত্র কেমন হবে দেখে নাও।
এই যে পিভি ভার্সেস ভি লেখচিত্র গ্রাফ, তাহলে কেমন হবে? গ্রাফটা কিন্তু এরকম হবে। এই যে ভি অক্ষের আমি এক্স অ্যাক্সিস বরাবর কাকে ডিনোট করলাম? ভিকে, এবং ওয়াই অক্ষ বরাবর কাকে ডিনোট করলাম? পিভিকে, এবং গ্রাফটা কেমন হচ্ছে? ভি অক্ষের সমান্তরাল হচ্ছে। মনে রাখবে এই ক্ষেত্রে গ্রাফটা এমনটা কেন হয়? মনে রাখবে এই ক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে বয়লের সূত্র অনুযায়ী পিভি কী হয়? কনস্ট্যান্ট। আর পিভি যদি কনস্ট্যান্ট হয় তার মানে কি? তার মানে পি এবং ভি এর মান যাই হোক না কেন, পিভির মান কিন্তু সবসময়ের জন্য ধ্রুবক, তাই তো? তাই গ্রাফটা কিন্তু পিভি সবসময়ের জন্য ধ্রুবক। এখন যদি এখানে পিভি বনাম পি গ্রাফ দিত তাহলেও এই গ্রাফটাই হতো, কিন্তু পিভি বনাম ভি গ্রাফটাও কিন্তু এটাই হবে। তার কারণ এখানে কিন্তু আমরা জানি পিভি হচ্ছে কনস্ট্যান্ট সবসময়ের জন্য। ওকে, নেক্সট কি বলেছে? তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের নাম দাও। তাপের সুপরিবাহী তরল পদার্থ হচ্ছে পারদ। লেখো পারদ, তাপের সুপরিবাহী তরল পদার্থ। বলছে একটা ব্যক্তি এটি বহুতল বাড়ির পূর্ণাঙ্গ প্রতিবিম্ব এটি ছোট দর্শনে দেখতে চান, তিনি কী ধরনের দর্পণ ব্যবহার করবেন? উত্তর কী হবে? এটা উত্তল দর্পণ। তিনি কি করবেন? উত্তল দর্পণ ব্যবহার করবেন, উত্তল দর্পণ। অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি কিরূপ প্রতিফলন হয়? অ্যাকচুয়ালি এটা লিখবে কিরূপ প্রতিফলন। অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ কিরূপ প্রতিফলন ঘটে। অ্যাকচুয়ালি এটা কী হয় বলো তো? অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি কিরূপ প্রতিফলন হয়। এটা কিন্তু ফোকাসে একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়। এটা কী হয়? ফোকাসে একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়। এখন এটাকে আমরা অপসারী রশ্মিগুচ্ছও বলি, কিন্তু ঠিক আছে, অপসারী রশ্মিগুচ্ছও বলে। অ্যাকচুয়ালি কীরূপ প্রতিফলন হয় এই জিনিসটা ঠিক ক্লিয়ার হচ্ছে না, কীরূপ প্রতিফলন হয়। ঠিক আছে, এটা তোমরা লিখতে পারো যে ফোকাসে কিন্তু মিলিত হয়, এটা লিখতে পারো। যেহেতু বলে যে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ আসছে, তাই প্রতিফলনটা কোথায় হবে? প্রধান হচ্ছে ফোকাসে গিয়ে মিলিত হবে তারা। ঠিক আছে, সাদা আলোর বিশুদ্ধ বর্ণের প্রান্তিক বর্ণ দুটি কী কী? আমরা জানি যে বেনিয়া সহকলা। তাই প্রথমে আছে বে মানে বেগুনি, আর একটা কথা আছে সহকলা মানে লাল আছে, মানে লাল। তাহলে বেনিয়া সহকলা, বেগুনি আর লাল প্রান্তিক বর্ণ। আর্থিং তার সর্বদা ভূসংলগ্ন থাকে, কারণ পৃথিবীর বিভব সর্বদা শূন্য হয়। পৃথিবীর বিভব সর্বদা কী হয়? শূন্য হয়। তারপরে বলেছে কি যে 3 পিন প্লাগের মোটা পিনটি কি? আর্থ পিন। লিখে রাখো আর্থ পিন বা আর্থিং পিন বলা যেতে পারে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? লিখে রাখো 90 ডিগ্রি। কত ডিগ্রি কোণ করে? 90 ডিগ্রি কোণ করে। ওকে, তারপরে কি বলেছে? তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়। কোথা থেকে? নিউক্লিয়াস। বলছে অ্যানোড ব্যান্ডে উপস্থিত দুটি দামি ধাতুর নাম হচ্ছে কি কি? একটা এজি আর একটা হচ্ছে এইউ। ঠিক আছে, বলছে কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষণে কী ব্যবহার করা হয়? তাই এই প্রশ্নের উত্তরটা লিখে রাখো, উপরের দিকে লিখে দিচ্ছে এটা 2.12 পটাশিয়াম অরোসায়ানাইড। কী উত্তর হবে? পটাশিয়াম অরোসায়ানাইড। সোনার প্রলেপ দিতে গেলে অরোসায়ানাইড, আর রূপোর প্রলেপ দিতে গেলে আর্জেন্টোসায়ানাইড। অরোসায়ানাইড। ঠিক আছে, পটাশিয়াম অরোসায়ানাইড। বলেছে তারপরে কি পিতলের চামচের ওপরে সিলভারের তড়িৎ লেপনে অ্যানোডটি কী হবে? মনে রাখো যার প্রলেপ দেওয়া হয় সেই অ্যানোড হয়, তাহলে অ্যানোড এখানে সিলভার ব্যবহার করা হবে। সিলভারকে অ্যানোড হিসাবে আমরা ব্যবহার করব। ম্যাগনেসিয়াম অক্সাইড অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। ম্যাগনেসিয়াম অক্সাইড অণুর লুইস ডট চিত্র হচ্ছে এরকম হয়। এই যে দেখে নাও, এই MgO আছে, তো এমজির বাইরের কক্ষে করা ইলেকট্রন, এমজি মানে 12, তাই 12টা হলে আমরা ইলেকট্রন বিন্যাস করলে 2, 8, আর বাইরের কক্ষে আবার 2টো হবে। আর হচ্ছে ও এর ইলেকট্রন বিন্যাস করলে 8, মানে কত হবে সেটা? 2,6। তাই আমরা সেটা এখানে করলাম যে এমজির বাইরের কক্ষে 2টো ইলেকট্রন দিলাম, আর ওর বাইরের কক্ষে 1, 2, 3, 4, 5, 6টা ইলেকট্রন দিয়েছি। তাহলে এ কী করবে? এই 2টো ইলেকট্রন ত্যাগ করে দিয়ে এ নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসে পরিণত হবে। আর এ কী করবে? এ কিন্তু এই ছেড়ে দেওয়া 2টো ইলেকট্রন এ কিন্তু গ্রহণ করে কিন্তু নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসে পরিণত হবে। ওকে, তাই এখানে তাই হচ্ছে এই 2টো ইলেকট্রন কিন্তু অক্সিজেন গ্রহণ করে নিচ্ছে, আর যেই 2টো ইলেকট্রন অক্সিজেন গ্রহণ করে নিচ্ছে, তো এমজির মধ্যে কত হচ্ছে? 2+ হয়ে যাচ্ছে। কারণ যারা ত্যাগ করে তারা কিন্তু প্লাস হয়ে যায়। হচ্ছে ইলেকট্রন কমে যাচ্ছে আর প্রোটন যেহেতু বেড়ে যাচ্ছে, তাই মাথায় হবে 2+, অক্সিজেনের ক্ষেত্রে 2 ইলেকট্রন চলে আসছে, তাই প্রোটনের থেকে ইলেকট্রন বেড়ে যাচ্ছে, তাই মাথায় 2-। ওকে, এখান থেকে আমরা তৈরি করি MgO তৈরি করতে পারি। ওকে, এখান থেকে আমরা তৈরি করি কি? MgO।
তারপরে দেখো বামস্তম ডানস্তম বলেছে। প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে এটি ক্ষারীয় মৃত্তিকা মৌল কোনটি। আচ্ছা তার আগে কাঁসাটা বলি। কাঁসা মানে CuRSN, টিন আর কপারের যোগ হচ্ছে, টিন আর কপার মিলে হচ্ছে কাঁসা তৈরি হয়। এটা হচ্ছে অপশান সি। বলছে এটা বিরল মৃত্তিকা মৌল, এর মধ্যে বিরল মৃত্তিকা মৌল হচ্ছে সি, ঠিক আছে, অপশান ডি হবে এটা। বলছে দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন করিন, দুটি গ্যাসের অ্যামোনিয়া আর HCl এর বিক্রিয়ায় এটা তৈরি হয়, তাহলে এটা হচ্ছে অপশান এ হবে। আর এখানে বলছে এটি ক্ষারীয় মৃত্তিকা মৌল হচ্ছে Mg, এটা হচ্ছে Mg হবে। ওকে, তারপরে কি বলছে, কি কারণে N2 এর রাসায়নিক সক্রিয়তা অপেক্ষাকৃত কম। এটা লিখে নাও তোমরা যে নাইট্রোজেন, এটা লিখে নাও যে নাইট্রোজেন পরমাণু দ্বয়ের মধ্যে উপস্থিত অত্যন্ত শক্তিশালী ত্রিবন্ধন, অর্থাৎ নাইট্রোজেনের মধ্যে যে দুটো নাইট্রোজেনের মধ্যে যে পরপর ত্রিবন্ধন থাকে এদের, এই ত্রিবন্ধনের জন্য কিন্তু কি হয়, এটা কিন্তু অত সহজে ভাঙে না। তার ফলে কি হয়, তার ফলে কিন্তু এরা রাসায়নিক সক্রিয়তায় অংশগ্রহণ করতে পারে না, বা ওদের রাসায়নিক সক্রিয়তা কিন্তু অনেক কম। দার্শনিকের উল কাকে বলা হয়, উত্তর হবে ZnO, জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয়। ম্যাগনেটাইট কোন ধাতুর আকরিক, লিখে রাখো লোহা, লোহার আকরিক হচ্ছে ম্যাগনেটাইট, ঠিক আছে। সরলতম কিরণে কতগুলি কার্বন থাকে, দেখে নাও। সরলতম কিরণ হচ্ছে আমাদের, সরলতম কিরণের নাম কি, সরলতম কিরণ হচ্ছে প্রোপানন। প্রোপানন হচ্ছে আমাদের সরলতম কিরণ, যা দেখতে এমন হয় CH3 বন্ড সি, বন্ড CH3, আর এখানে 2 নম্বর বন্ড কার্বনের সঙ্গে উপরে ডবল বন্ড ও, ঠিক আছে। এটা আমার সরলতম কি, এটা আমার সরলতম কিন্তু সরলতম কিরণ। এখানে বলছে কার্বন পরমাণুর সংখ্যা, তাহলে 1 2 3টে, তাহলে মোট 3টি কার্বন আছে এর মধ্যে। কটা কার্বন আছে, 3টি কার্বন। তাই এখানে লিখতে বলেছিল যে সরলতম কিরণে কতগুলি কার্বন পরমাণু থাকে, উত্তর হবে 3টি থাকে। সংকেত লিখতে বলছে 2 মিথাইল প্রোপিনের সংকেত। তো দেখো 2 মিথাইল প্রোপিনের সংকেতটা কেমন হয় দেখে নাও। 2 মিথাইল প্রোপিন, এই যে 2 মিথাইল প্রোপিনের সংকেত হচ্ছে CH3। দেখো 2 মিথাইল প্রোপিন, প্রোপ কথার অর্থ হচ্ছে 3, 1 2 3, এই 3টে কার্বন দিলাম। যে 2 মিথাইল বলেছে, 2 মিথাইল মানে 2 নম্বর কার্বনের সঙ্গে একটা মিথাইল থাকবে, CH3 হচ্ছে মিথাইলের সংকেত, তাহলে বন্ড CH3 হলো। তাহলে এখানে দেখো এবার, আর প্রোপিন ইন আছে লাস্টে, ইন থাকার জন্য ENE হয়, ইংলিশে বানানে ENE হয় লাস্টে, এটা থাকার জন্য ডবল বন্ড হয়, তাই ডবল বন্ড দিয়েছি একটা এখানে। তাহলে দেখো এই যে মাঝখানে যে কার্বনটা, এর কটা হাত, এখানে 2টো, এখানে এটা 3টে, এই পাশে এটা দিলাম 4টে হয়ে গেল। এখানে কাটা দেখো কার্বন আছে, তাহলে 2টো হাত আছে, আর 2টো হাত দিয়ে দিলাম 2টো এইচে, ঠিক আছে। আর এখানে দেখো এই কার্বনের একটা হাত হয়েছে, এখানে তাহলে 3টে হাত বাকি, তাই 3টে এইচ দিয়ে দিয়েছি, বোঝা গেল। এটার নাম হচ্ছে 2 মিথাইল প্রোপিন, এর নাম কি, 2 মিথাইল প্রোপিন, বোঝা গেল। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে বিভাগ গ এর কোশ্চেন। এবং প্রথম কোশ্চেন কি বলেছে, জীবাশ্ম জ্বালানি, প্রথম কোশ্চেন কি বলেছে, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করো। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা, পেজ নাম্বার 34। এই যে দেখে নাও, এই যে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা, এখানে ডিটেলস লেখা আছে। তোমরা কিন্তু এই উত্তরটা যা আছে এখান থেকে, ঠিক আছে, এই যে যা উত্তর আছে এটা সবটাই কিন্তু লেখার দরকার নেই, ঠিক আছে, সবটাই লেখার দরকার নেই। তোমরা এখান থেকে এ অবধি লিখলেই হবে। এই 4টে পয়েন্ট দেওয়া আছে, এই 4টে পয়েন্ট এ অবধি লিখলেই কিন্তু তোমাদের হবে, ঠিক আছে। এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা। ওকে, এই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমরা, 4 নম্বর পয়েন্ট না লিখলেও হবে, এটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। নেক্সট কোশ্চেন কি বলছে, যে পাওয়ার অ্যালকোহল কি উপাদানগুলো কি কি। তো দেখো পাওয়ার অ্যালকোহলটা হচ্ছে, পাওয়ার অ্যালকোহল, এই যে পাওয়ার অ্যালকোহল কি, এর উপাদানগুলো কি কি দেখে নাও। এটা হচ্ছে উত্তর। এই যে পাওয়ার অ্যালকোহল কি বলছে, পাওয়ার অ্যালকোহল হলো আসলে ইথাইল অ্যালকোহল C2H5OH, পেট্রোল ও খুব সামান্য পরিমাণ বেনজিনের মিশ্রণ। পেট্রোলের ভাণ্ডার সীমিত এমন দেশগুলিতে গাড়ির ইঞ্জিনের পাওয়ার বা ভাণ্ডার ক্ষমতা বাড়ানোর জন্য এই মিশ্রণটি ব্যবহার করা হয়, এই কারণে একে পাওয়ার অ্যালকোহল বলা হয়, ঠিক আছে। উপাদান কী কী, পাওয়ার অ্যালকোহলের উপাদানগুলি পেট্রোল থেকে 75 থেকে 80%, ইথানল থেকে 20 থেকে 25%, এবং সামান্য পরিমাণে বেনজিন দ্রাবকরূপে এর মধ্যে কিন্তু থাকে, ঠিক আছে। এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন, এটা কিন্তু অবশ্যই করবে। তারপরে বলেছে কি, তারপরে বলেছে যে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো। তা আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য যদি লিখতে হয় তাহলে কিন্তু এটা লিখলেই ভালো হয়। এই যে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের পার্থক্য দেওয়া আছে এই বইতে, ঠিক আছে। বেশি কিছু লেখা দরকার নেই, 3-4টের মতো লেখো। প্রথমটা প্রযোজ্যতা, তারপরে তরলীকরণ, অস্তিত্ব, গ্যাসের অনুর আয়তন, এইগুলো থেকে এই যে আমাদের দেওয়া আছে, কিন্তু এখানে দেওয়া আছে এই আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে যে পার্থক্যটা,
ঠিক আছে, তোমাদের যদি আলাদা করে লাগে তাহলে কমেন্টে জানাও, তাহলে আমি আলাদা করে আবার সুন্দর করে ছবি তুলে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি দিয়ে দেবো। ওকে, সেটা আমাদের কমেন্টে জানাতে হবে কিন্তু, আর তোমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে থাকবে। তারপরে বলছে কেলভিন স্কেলের চার্জিং সূত্রটি বিবৃতি করো। কেলভিন স্কেলের চার্জিং সূত্র মানে চার্জিং সূত্রে তোমার হচ্ছে ওই বিকল্প রূপ যেটা আছে তোমাদের বইতে সেটার কথা বলছে এখানে। ঠিক আছে, তোমাদের বইতে যে বিকল্প রূপ লেখা আছে সেই বিকল্প রূপের কথা এখানে বলা হচ্ছে। এইটা দেখে নাও, চার্জিং সূত্রের বিকল্প রূপ কী বলেছে, স্থির চাপে নির্দিষ্ট পরিমাণে গ্যাসের আয়তন আর পরম উষ্ণতার সমানুপাতিক। এটাই কিন্তু চার্জিং সূত্রের বিকল্প রূপ, আর এটাই হচ্ছে পরম উষ্ণতার সাপেক্ষে চার্জের সূত্র। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে, অতিবেগুনি রশ্মি ও গামা রশ্মির মধ্যে একটি করে ব্যবহার আর ক্ষতিকারক প্রভাব লেখো। একটি করে ব্যবহার আর ক্ষতিকারক প্রভাব দেখে নাও, একটি করে ব্যবহার আর ক্ষতিকারক প্রভাব। এই যে কী বলেছে, অতিবেগুনি রশ্মি বলেছে আর এক্স রশ্মি, গামা রশ্মি, আমার মনে হয় তিনটেই করা উচিত। ঠিক আছে, এদের একটা করে ব্যবহার, এখানে একটা করে ক্ষতিকারক প্রভাব কিন্তু মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, তারপরে কি বলেছে, তারপরে বলেছে যে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন। উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন, চলো কোশ্চেনটা একটু বলে দিই যে উত্তল লেন্সকে কেন অভিসারী লেন্স বলা হয়। ঠিক আছে, দেখে নাও, এই যে উত্তল লেন্সকে অভিসারী লেন্স, আচ্ছা এই যে উত্তল লেন্স, এই যে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন, এই উত্তরটা তোমার কিন্তু এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত সবটা কিন্তু তোমার লিখতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে উত্তল লেন্সকে কেন অভিসারী লেন্স বলা হয়। ঠিক আছে, এটা স্ক্রিনশট দিয়ে রাখো এবং এই চিত্রটা রাখতে পারলে খুব ভালো হয়। এবং একই সঙ্গে বলে দিই অবতল লেন্সকে কেন হচ্ছে অবতল লেন্সকে কেন এটা অভিসারী, এটা অপসারী লেন্স বলা হয়। ঠিক আছে, কেন বলা হয় সেটা কিন্তু এখান থেকে অবধি লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, তো লেখাই আছে এখানে মাধ্যমিক 13 সালে এসেছিল যে কেন উত্তল লেন্সকে অভিসারী লেন্স আর অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়, চিত্রসহ ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা। ওকে, নেক্সট কোশ্চেন কী বলেছে, নেক্সট কোশ্চেন বলছে একটি বাড়িতে 10 কিলোওয়াটের কী বলছে, একটি বাড়িতে 10 কিলোওয়াটের 10টি 40 কিলোওয়াটের বাতি, 5টি 80 ওয়াটের বাতি পাখা এবং একটি 80 ওয়াটের টিভি দৈনিক 6 ঘন্টা করে চললে 30 দিনে ওই বাড়ির ব্যয়িত শক্তির বোর্ড এককে আমাদের বের করতে হবে। তো চলো এটা দেখো, মোট শক্তি আমরা অঙ্কটা কীভাবে করতে পারি। দেখো মোট তড়িৎ শক্তি, মোট এটা ব্যয়িত কথা লিখে দাও, মোট ব্যয়িত তড়িৎ শক্তি কী হবে, মোট ব্যয়িত তড়িৎ শক্তি তাহলে কী আছে 10টি 40 ওয়াটের পাখা, এটা এই বাতি, এটা বাতির জন্য। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে বলেছে পাখার জন্য 5টি 80 ওয়াটের পাখা আছে এবং একটা টিভি আছে, এটা হচ্ছে টিভির জন্য। ঠিক আছে, এটা হচ্ছে টিভির জন্য লিখেছি। তো তাই এর সঙ্গে প্রতিদিন দৈনিক 6 ঘন্টা করে চলে আর মোট 30 দিনের আমরা বিল বের করছি, 30 দিন বলেছে ওই জন্য 30 গুণ করলাম। তাহলে এখানে দেখো 4 10কে 40 10কে 400, 5টা 40 400, এখানে 80, 400 400 800, 880 ইন্টু 6 ইন্টু 30 গুণ করলে কত হয় 15,000, সরি 158400 এত ওয়াট ঘন্টা হচ্ছে। 1,58,400 ওয়াট ঘন্টা। আমরা কী করছি, এই ওয়াট ঘন্টাকে আমরা যদি কিলোওয়াট ঘন্টা করতে যাই তাহলে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হয়। তো 1000 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 2 কেটে গেল, এখানে একটা 0 আছে, একটা দশমিক হবে, মানে 158.4 কিলোওয়াট। আর কিলোওয়াট ঘন্টা মানে কিন্তু সেটা বোট এককে ইউনিট, বোট ইউনিট, শুধু ইউনিট না লিখে লেখা উচিত বোট ইউনিট, বিওটি ইউনিট। ঠিক আছে, এত বোট ইউনিট হবে 158.4 বোট ইউনিট। ওকে, বোঝা গেল অঙ্কটা। নেক্সট কী বলেছে দেখো, নেক্সট কী বলেছে, নেক্সট বলছে যে হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ, তথাপি এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন। ঠিক আছে, হাইড্রোজেন দেখে নাও কী বলছে, পরে উত্তরটা রাইমাটিন বইতে 406 পাতায় আছে, 406, এই যে বেরিয়ে গেছে। কি বলেছে যে হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ, তথাপি জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না কেন। এই যে বলছে হাইড্রোজেন HCl তড়িৎ পরিবহন করে না, কিন্তু HCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন। তো এই প্রশ্নের উত্তরটা লিখলে কিন্তু হয়ে যাবে। এই কোশ্চেনে কিন্তু WBH-তেও কিন্তু ছিল, WBH-তেও আছে, ABTA-তেও কিন্তু এই কোশ্চেনটা আছে। ওকে, এই একটাই কোশ্চেন, এই যে এটা হচ্ছে WBH-তেও ছিল, ABTA-তেও কিন্তু আছে। ওকে, এই কোশ্চেনটা খুব সুন্দর করে মুখস্থ করবে এই কোশ্চেনটা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের জন্য। নেক্সট কী বলছে, নেক্সট বলছে হচ্ছে যে ন্যাপথলিন এবং সোডিয়াম ক্লোরাইডের প্রদত্ত দুটি ধর্মের তুলনা করো, নিরাপত্তা তড়িৎ পরিবাহিতা। দেখে নাও, এই যে ন্যাপথলিন
কি বলছে বিষয় দ্রাব্যতা, ন্যাপথলিনের ক্ষেত্রে কি বলছে এটি অধ্রুবীয় সমযোজী যৌগ, এটি জলে দ্রাব্য, খুব কম দ্রাব্য, জলে দ্রাব্য বা খুব কম দ্রাব্য। আর সোডিয়াম ক্লোরাইড বলছে এটি আয়নীয় যৌগ, এটি জলে অত্যন্ত দ্রাব্য। আর 2 নম্বর বলছে তড়িৎ পরিবাহের উপরে, বলছে কঠিন বা গলিত আছে ন্যাপথলিন করছে আমরা, তাই বলছে কঠিন বা গলিত উভয় অবস্থাতেই ন্যাপথলিন তড়িৎ পরিবহন করে না। আর সোডিয়াম ক্লোরাইড বলছে যে কঠিন অবস্থায় NaCl তড়িৎ পরিবহন করে না, জলীয় দ্রবণ বা গলিত অবস্থায় এটি সহজেই তড়িৎ পরিবহন করে। তাহলে আমরা দেখতে পেলাম ন্যাপথলিন এবং সোডিয়াম ক্লোরাইডের মধ্যে এই যে দুটো বিষয়ের উপরে পার্থক্য কিন্তু এখানে করে দিলাম। এটা কিন্তু তোমরা তুলে নেবে, ঠিক আছে, এটা কিন্তু তোমরা খাতায় অবশ্যই তুলে নেবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, ওই দুটি মৌল A আর B এর পরমাণু ক্রমাঙ্ক 17 আর 19 এরা রাসায়নিকভাবে যুক্ত হলে কী ধরনের যৌগ গঠন করবে। 407 পাতায় আছে কী ধরনের যৌগ তারা গঠন করবে, দেখে নাও। এই যে কি প্রশ্ন বলেছে যে দুটি মৌল A আর B পরমাণু ক্রমাঙ্ক 17 আর 19, 17 আর 19, এই যে এটাই, ঠিক আছে। তো এটা কি বলেছে যে দুটি মৌল A আর B এর পরমাণু ক্রমাঙ্ক 19 আর 17 হলে A আর B রাসায়নিকভাবে সংযুক্ত করলে কী ধরনের যৌগ গঠন করবে আমাদের লিখতে বলেছে। তোমরা এটা একটু ভালো করে পড়ে নিয়ে একদম সেম টু সেম, কিন্তু একই রকম আছে, শুধু দেখো A আর B এর পরমাণু ক্রমাঙ্ক 17 আর 19 বলেছে, আর 19 আর 17 বলেছে, এটুকুই শুধু পার্থক্য। কিন্তু উত্তরটা সামান্য একটু চেঞ্জ হতে পারে, তো তোমরা এটা নিজেদের মতন করে করবে, ঠিক আছে। এটার মতন করে তোমরা কিন্তু উত্তরটা লেখার চেষ্টা করবে, ওকে। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে এটি রাসায়নিক বিক্রিয়া উল্লেখ করে দেখাও যে অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে, ঠিক আছে, অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে, এটা আমরা উল্লেখ করে দেখাতে বলছি, এটা বিক্রিয়ার সাহায্যে। চলো এখানে আমরা শুধু হাইড্রোজেন না, নাইট্রোজেনটাও দেখে নেবো একেবারে, ঠিক আছে। একবার নাইট্রোজেনটাও দেখে নেবো যে কীভাবে বোঝা যাচ্ছে যে এই যে বলছে প্রমাণ করো যে অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে। এই যে কোশ্চেনটা লাস্টের দিকে আছে একদম, যে অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে বর্তমানে এটা আমরা প্রমাণ করতে পারবো, বা এর মধ্যে নাইট্রোজেন সেটা প্রমাণ করা যেতে পারে। তো এটা এখান থেকে শুরু, এটার উত্তরটা অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে প্রায় 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। কী হচ্ছে দেখো এখানে দেখে নাও বাকি উত্তরটা, যে উষ্ণতায় উত্তপ্ত শুষ্ক সোডিয়াম ধাতুর উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে ধূসর সাদা বর্ণের সোডিয়াম অ্যামাইড বা সোডামাইড লবণ এবং একটি গন্ধহীন গ্যাস উৎপন্ন হয়, যার মধ্যে জ্বলন্ত পাটকাঠি ধরলে গ্যাসটি নীলাভ শিখাসহ জল এবং প্যালাডিয়াম ধাতু দ্বারা শোষিত হয়। তাই বলা হয় যে উৎপন্ন গ্যাসটি হলো হাইড্রোজেন, যা হয়েছে অ্যামোনিয়া থেকে। সুতরাং অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন আছে, এটা কিন্তু প্রমাণ করা যায়, এই বিক্রিয়া করে দেখাবে। এই পর্যন্ত করে লিখলেই কিন্তু হয়ে যাবে। আর যদি চাও যদি তোমরা নাইট্রোজেনটাও দেখতে চাও তাহলে এইটুকু লিখলে হবে, কিন্তু নাইট্রোজেন, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তারপরে কি বলেছে, রূপোর তৈরি জিনিস পুরনো কালো হয়ে গেলে পুরনো হয়ে যায় কেন। রূপোর তৈরি জিনিস কালো হয়ে গেলে পুরনো হয়ে যায় কেন, দেখে নাও উত্তরটা। যে এই স্টোরেজের সংস্পর্শ আসলে রৌপ্য মুদ্রা কালো হয়ে যায়, ঠিক আছে। এই উত্তরটুকু তোমাদের লিখতে হবে, এই স্ক্রিনশট মেরে দাও, ঠিক আছে। এবার লিখে নাও খাতায়, এখান থেকে এই অবধি লিখতে হবে সবটা, ঠিক আছে। এখান থেকে এই অবধি সবটা কিন্তু তোমাদের লিখতে হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে যে বিশুদ্ধ ধাতুর তুলনায় সংখ্যা ধাতু ব্যবহারের দুটো সুবিধা, ঠিক আছে, ওটা দেখছি। তারপরেরটা বলে দিই যে কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কী ঘটবে, ঠিক আছে। কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো দিলে কী ঘটবে সেটা দেখে নাও। এই যে কী ঘটবে এর সাথে জারণ বিক্রিয়া, এইটুকু লিখলে আপাতত হবে। যে মাধ্যমিক 3 সালে এসেছিল এই কোশ্চেনটা তোমরা দেখে নাও। এই যে মাধ্যমিক 3 সালে এসেছিল COSO4 জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কী হবে, ঠিক আছে। এখান থেকে শুরু করে সবটাই কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এটি কী বলছে তারপরে এখান থেকে একদম ওপর পর্যন্ত এটুকু কিন্তু তোমাদের সবটাই কিন্তু লিখতে হবে এই পর্যন্ত, ঠিক আছে।
এই পর্যন্ত কিন্তু এই উত্তরটা সবটাই তোমার লিখতে হবে, পজ করে তোমরা খাতায় এটা তুলে নাও, ঠিক আছে। নেক্সট কি বলেছে, নেক্সট বলছে যে কার্যকরীমূলক কাকে বলা হয়, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। কার্যকরীমূলক কাকে বলা হয় উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 138 পাতায় সাতটা বইতে, সাতটা যে পুরনো বই সেখানে 138 পাতায় আছে। এই যে কার্যকরীমূলক কাকে বলা হয়, এটুকু লিখলেই হবে। দেখে নাও উত্তরটা, এই জৈব যৌগের কার্যকরীমূলকের এই যে কার্যকরীমূলক এই পাশে, কার্যকরীমূলকটা হচ্ছে এই পাশে, যেসব সক্রিয় পরমাণু বা পরমাণুপুঞ্জ জৈব যৌগের গঠনে উপস্থিত থেকে তাদের প্রকৃতি, ধর্ম এবং রাসায়নিক বিশিষ্টতা নির্ধারণ করে তাদের কার্যকরীমূলক বা ক্রিয়াশীল গ্রুপ বলা হয়। ওকে, এটা কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবে কার্যকরীমূলকের সংজ্ঞাটা, ঠিক আছে। বলছে C3H6O এর সমবায়বগুলির নাম এবং গঠন সংকেত লেখো, ঠিক আছে। তাহলে কী হবে দেখো, এর সমবায়বগুলির নাম এবং গঠন সংকেত। তো 140 পাতা বলেছে। এই যে এবার এই বইটা নয়, সরি, আরেকটা বই আছে, সেটা হচ্ছে ছায়ার বই। ছায়ার বইতে 140 পাতা। এই যে এখানে লেখা আছে, দেখে নাও তোমরা। বলছে C2H6O বলেছে, তাই তো বলেছে এখানে C3H6O, তাই তো C3H6O এর সমবায়বগুলো কারা কারা, তাই তো বলছে। C3H6O এর একটা উদাহরণ আছে এখানে। এই যে কিটোনের, অ্যাকচুয়ালি এটা কিটোনের পরিবারটা হয়, তো সেক্ষেত্রে একটা উদাহরণ আছে, সেটা হলো প্রোপানন। কে আছে? প্রোপানন। দেখো এখানে 1 2 3 C, 6টা H এবং একটা O আছে এর মধ্যে, ঠিক আছে। তাহলে এই একটা কিন্তু আমরা সমবায় পেলাম, যেটা হচ্ছে প্রোপানন, ঠিক আছে। তোমাদের বইতে একটাই দেওয়া আছে, অন্যান্য বইও ঘাটাঘাটি করেছে। এখানে সমবায়গুলি বলেছে, এখানে একটা লিখলেই হবে আপাতত। এবং গঠন সংখ্যা লিখতে বলেছে, লিখবে যে CH3 যে সংকেতটা এটাই লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে। যে CH3CO CH3, ঠিক আছে। আচ্ছা, আমরা তোমাদের বিভাগ গ পর্যন্ত করে দিলাম, ঠিক আছে। বিভাগ ঘয়ের যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো তোমার বাড়িতে ট্রাই করবে। যে কোশ্চেনটা হবে না আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, সেখানে তোমাদের সমস্যার কথা জানাবে, তাহলে কিন্তু আমরা সেখানে সমাধান করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। বা তোমরা চাইলে আমার যে ইউটিউব চ্যানেলের কম্বিনেশান যে আমাদের যে পোস্ট, যেখানে আমরা পোস্ট করি, বিভিন্ন রকম ছবি পোস্ট করা হয়, তো সেখানে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের প্রবলেমগুলো কিন্তু ছবি তুলে পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে। তাহলে আমরা সেটার উপরে ভিডিও নিয়ে আসবো এবং সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।